তাহলে ড্রাইভার সেই টাকা কি করেছে? তোমাকে আবার বিকাশ করে দিয়েছে, তাই না? তুমি আমাকে ভুল বুঝতেছো। তুই বিদেশ যাওয়ার আগে আমার কাছে বলে যাস নাই, কারণ তুই আমাকে ব্যবহার করেছিস। আপু, তুমি ভাইয়াকে এসব কি বলছো? তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে যা। ওকে ধমকাচ্ছ কেন? ও ছোট মানুষ। থাক, ওর জন্য আর দরদ দেখাতে হবে না তোর। আর তুই আমার চোখের সামনে কোনোদিন আসবি না। আমি বিদেশ গিয়েছি তোমাকে না বলে, কারণ তোমার ভাইয়ের অপারেশন আর আমার বাহিরে যাওয়া নিয়ে তোমার চিন্তা আরো বাড়িয়ে দিবে, তাই আমি তোমাকে কিছু বলি নাই। না বলে উদ্ধার করে ফেলেছিস। তুই এখন এখান থেকে যা, আর কোনোদিন এখানে আসবি না। আমাকে কি বলারও সুযোগ দিবে না? অনেক বলেছিস তুই। আর যদি আমার সামনে কোনোদিন দাঁড়াস, তাহলে আমার মরা মুখ দেখবি। কি? যা বললাম আমি কিন্তু তাই করব। তাই তুই এখান থেকে চলে যা। আচ্ছা, আর কোনো দিন তোমার সামনে আসবো না, কিন্তু একদিন তুমি সব সত্যিটা জানতে পারবে। কোনো সত্যি আমার জানার দরকার নেই। এই বলে নিধি চলে গেল ঘরের মধ্যে। আমার দু চোখ বেয়ে পানি পড়ছে। হঠাৎ কারো নরম হাতের স্পর্শে আমার চোখে পানি মুছে গেল। তাকিয়ে দেখি অপু দাঁড়িয়ে আছে। ভাইয়া, কান্না করো না। আপু খুব পচা, আমি আর আপুর সাথে কথা বলবো না। ধুর, কই কান্না করছি? তোমার আপু তো আমাকে খুব ভালোবাসে, তাই তার সাথে কথা না বললে তোমার আপু তো খুব কষ্ট পাবে। পাক কষ্ট? আপু তোমাকে কষ্ট দিয়েছে। ধুর গাধা, কই কষ্ট দিয়েছে আমাকে? যাও, তুমি এখন ঘরে যাও। যাবো। আমাকে কিন্তু দেখতে আসবে মাঝে মাঝে। আসবো। আমি চলে আসলাম বাসায়। আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। জীবনে কোনোদিন সিগারেট খাই নাই। আজকে কষ্ট ভোলার জন্য 2 প্যাকেট নিয়ে আসলাম। রাতের খাবারটা না খেয়ে কিছু সিগারেট খেলাম। অসহ্য মাথা ব্যথার কারণে ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালে অফিসে গেলাম না। অফিস খোলা ছিল, বাট যারা দেশের বাইরে গিয়েছে তাদের জন্য কয়েকদিন ছুটি, তাই আজকে আমার অফিস নেই। সকালে কিছু হালকা খাবার খেয়ে নিলাম। খাবারটাও ঠিক মতো খেতে পারছি না। বারবার নিধি অপমানজনক কথাগুলো মনে পড়ছে। ড্রাইভারের সাথে হিসেব মেটানোর জন্য চলে গেলাম ওর বাসায়। গিয়ে দেখি ও বাহিরে বসে আছে আর চায়ের কাপে চুমুক দিচ্ছে। আমি রাগের মাথায় গজগজ করতে করতে ওর কাছে গিয়ে 2টা থাপ্পড় বসিয়ে দিলাম ওর গালে। সাথে সাথে ওর হাত থেকে কাপটা ছিটকে পড়ে যায় আর ও আমার কাছ থেকে 3 হাত দূরে গিয়ে পড়ে। ও আমার দিকে তাকাতে খুব অবাক হয়ে যায়। হয়তো ও আমাকে তার বাসায় আশা করে নাই। আমি গিয়ে ওর কলার চেপে ধরলাম। কিরে, এত বিশ্বাস করলাম তোর উপর, আর তুই কিনা আমাকে এইভাবে ঠকালি? স্যার, আমার কথাটা তো শুনুন। তোর কোনো কথাই আজ শুনবো না। থাপ্পড় খেয়ে ওর ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। তোর যখন যা লাগে আমি তখনই তোকে তা দিয়েছি, তাহলে কেন আমার সাথে এমনটা করলি? তোকে আমি নিজের ভাই ভেবেছি। স্যার, আমার কোনো দোষ নেই। আমার কথাটা আপনাকে শুনতে হবে। তোর মতো বেইমানের কথা শুনে আমার কি হবে? আমার যা হারাবার আমি তো তাই হারিয়েছি, শুধু তোর জন্য। না, আপনি কিছুই হারান নাই স্যার। আমি আপনার কথা মতো সেদিন টাকা দিতে গিয়েছিলাম। তারপর কি হয়েছে তারপর বল। আমি সেদিন টাকা নিয়ে একটা নির্জন রোড দিয়ে যাওয়ার সময় কিছু বকাটে ছেলের শিকার হই আমি। তারপর কি হয়েছে? তারপর ওরা আমাকে সার্চ করে টাকাগুলো নিয়ে যায়। বাহ, ভালোই গল্প বানিয়েছিস। বিশ্বাস করুন স্যার, এটা গল্প না। টাকা দেয় নাই বলে ওরা আমার পিঠে কূপ দিয়ে দেয়। বিশ্বাস নলে আপনি দেখুন। এই বলে ড্রাইভার তার শার্ট খুলে দেখায় আমাকে। সত্যি তার পিঠে অনেকটাই জখম করা কাটা স্থান রয়েছে। তারপরও যদি বিশ্বাস না হয়, তাহলে আমার মায়ের কসম খেয়ে বলছি স্যার, আপনার একটা টাকাও আমি নেই। তাহলে তোর মোবাইল বন্ধ কেন? এই ঘটনার পর আমি হাসপাতালে ছিলাম একদিন, আর আপনার ভয়ে মোবাইলটাও বন্ধ করে রেখেছি। জানিস টাকা না পেয়ে নিধি আমাকে কতটা অপমান করেছে? তার জন্য আমি সরি স্যার। আমাকে মাফ করে দিস, ভুল ভেবে তোর গায়ে হাত তুলেছি। এই বলে আমি চলে আসতে লাগলাম গাড়িতে করে। রাস্তার দিকে নজর পড়তেই দেখি নিধি একজন লোকের গাড়িতে উঠেছে। লোকটার গাড়িটাকে ফলো করতে করতে আসলাম। দেখে একটা বিল্ডিং এর সামনে থামছে। আমি মোবাইলটা বের করে ভিডিও করে নিলাম। দুজনে হাসাহাসি করতে করতে ভিতরে প্রবেশ করলো। আমিও তাদের পিছন পিছন ঢুকলাম। দেখি এইটা একটা অফিস। নিধিকে লোকটা ক্যাবিনে ঢুকিয়ে দরজা আটকে দিল। নিধির এই আচরণ দেখে খুব কষ্ট পেলাম। এখন সে আমাকে ছেড়ে অন্যজনকে নিয়ে ব্যস্ত। চুপচাপ সব দেখেও না দেখার ভান করে বাসায় চলে আসলাম। আসার সময় সিগারেট নিয়ে এসেছি। এই একদিনের সিগারেট যেন আমার খুব আপন বন্ধু হয়ে উঠেছে। দুপুরে খাবারটাও ঠিক মতো খাওয়া হলো না। একটা একটা সিগারেট খাচ্ছি আর মোবাইলে করা ভিডিও দেখছি।
বাহ নিধি বাহ, আমাকে একটু সুযোগ দিলে না। এখন তুমি তোমার নতুন জীবন সঙ্গী নিয়ে ব্যস্ত। যদি আমার টাকা তোমার ভাইয়ের চিকিৎসার কাজে না লাগে, তাহলে তুমি এত টাকা কোথা থেকে ম্যানেজ করলে? নিশ্চয়ই নিজের শরীরটাকে বিক্রয় করে দিয়েছো ওই সঙ্গীর কাছে। তোমাকে আমি অপেক্ষা করতে বলেছিলাম, কিন্তু তুমি আমার জন্য 2 দিন অপেক্ষা করতে পারলা না। তুমি ঠিকই আমার কথা অমান্য করে অপরের সাথে রাত কাটিয়েছো। তাহলে আমি ইমন তোমাকে আর গ্রহণ করব না। এইটাই আমার সিদ্ধান্ত, যে এই মেয়ে আমার জন্য অপেক্ষা না করে নিজের শরীরটাকে বিক্রয় করে দেয়, তাকে গ্রহণ করা সম্ভব নয়। আজ থেকে নিধির জন্য আমার মনে ভালোবাসার পরিবর্তে থাকবে শুধু ঘৃণা। আজ থেকে নিধিকে আমি ভুলে যাব। সুখে থাকুক সে তার নতুন জীবন সাথীর সাথে। এইসব ভাবছি আর চোখ বেয়ে পানি পড়ছে। চোখটা মুছে আবারও সিগারেট টানতে লাগলাম। যতটা টান দিচ্ছি মনে হচ্ছে নিধির জন্য ভালোবাসা তত মুছে যাচ্ছে। সে এখন অন্যের স্পর্শে পাগল, আমার জন্য তার কিছুই নাই। সিগারেটটা খেতে খেতে মাথাটা ঘোরাতে শুরু করলো। সিগারেটটা হাত থেকে পড়ে গেলে আমি হারিয়ে গেলাম গভীর ঘুমে। এই দিকে নিধি বাবির ভুল ধারণা ভাঙাতে হবে। আমি চাই না আমার জন্য ইমন ছাড়া ওনার জীবনে ক্ষতি হোক। এই বলে ড্রাইভার নিধির বাসার উদ্দেশ্যে রওনা দিল। নিধির বাসায় এসে কলিং বেল চাপ দিতে নিধির মা দরজা খুলে দেয়। কে তুমি বাবা? আমাকে আপনি চিনবেন না। নিধি কি বাসায় আছে? আচ্ছা তুমি বসো, আমি নিধিকে ডেকে আনছি। ড্রাইভার ভিতরে গিয়ে বসলো। কিছুক্ষণ পর নিধি ড্রাইভারের সামনে আসলো। কে আপনি? আর আমাকে কেন দরকার? আমি হচ্ছি ইমন স্যারের পার্সোনাল ড্রাইভার। ও তা কিসের জন্য এখানে এসেছেন? ওকালতি করার জন্য? না, স্যারের জন্য ওকালতি করার ক্ষমতা আমার নেই। তাহলে যা বলার জন্য এসেছেন সেটা বলে বিদায় হন। আমি আপনার এইখানে এসেছি আপনার চোখের কালো গ্লাসটা খুলে দিতে। আমি কোনো কালো গ্লাস পরি নাই। কালো গ্লাসটা আমার চোখের থেকে সরে যাওয়ার কারণে আমি সাদা কালো বুঝতে পারি। না পারেন নাই আপনি বুঝতে। যদি বুঝতে পারতেন তাহলে স্যারকে এইভাবে অপমান করতেন না। তাই এসব বলার আপনি কে? স্যার অফিসের কাজে বিদেশে যাওয়ার আগে আপনার জন্য টাকা দিয়ে গিয়েছিল আমার কাছে। কথাটা শোনার পর নিধি থমকে দাঁড়ায়, অবাক চাহনিতে ড্রাইভারের দিকে তাকায়। ইমন টাকা দিয়েছিল? আমার কাছে টাকা দিয়েছিল এবং সেই টাকা নিয়ে আমি আপনার কাছে আসার সময়। চুপ করে থাকবেন না, বলুন কি হয়েছে? টাকা নিয়ে আসার সময় কিছু ছিনতাইকারী টাকাগুলো আমার কাছ থেকে নিয়ে যায় এবং আমার পিঠে কোপ বসিয়ে দেয় একটা। টাকা দিতে পারবো না বলে আমি আর আপনার কাছে আসি নাই, আর মোবাইলটাও অফ করে রাখি। কি বলছেন আপনি এসব? এতক্ষণ যা বললাম সব সত্যি, আর আপনি না বুঝে একজন মানুষকে এত কষ্ট দিলেন। নিধি ড্রাইভারের কথা শুনে চেয়ারের উপর ধপাস করে বসে পড়ে। সত্যিটা আমি বলে দিয়েছি, এবার আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। এই বলে ড্রাইভার চলে আসে নিধির বাড়ি থেকে। নিধি দরজা টেনে নিশ্চুপ হয়ে কান্না করতে থাকে আর অনুতপ্ত স্বীকার করছে, ছি ছি, আমি এত নিচে নেমে গেছি, যার জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে এইভাবে অপমান করলাম। আমি ইমনের সাথে যা করেছি সত্যি তা মাফ পাওয়ার অযোগ্য আমি। ইমন কি আমাকে মাফ করবে? আমি ওর হাতে পায়ে ধরবো। এই বলে নিধি কাঁদছে। না না, আমাকে আর দেরি করলে চলবে না। ইমনের কাছে গিয়ে সবটা বলে মাফ চাইতে হবে। এমন মনোভাব নিয়ে নিধি বাড়ি থেকে বেরিয়ে যায় আমার বাসায় আসার জন্য। এইদিকে রাত হয়ে গেছে। আমি খাবার না খেয়ে সিগারেট খেতে শুরু করলাম। একটা না খেয়েই চলেছি, বিরতি নেওয়ার চেষ্টা করছি না। নিধি আমাকে যত অপমান করেছে তাতে আমার কষ্ট নেই। আমার কষ্ট হচ্ছে অন্য কারোর সাথে নিধি চলাফেরা করছে। এইসব যত ভাবছি মাথার রাগটা ততই বেড়ে যাচ্ছে। রাগটা কমানোর জন্য একের পর এক সিগারেট খেয়েই চলেছি। হঠাৎ অনুভব করলাম আমার মুখে সিগারেট নেই। তাকিয়ে দেখি পাশে নিধি দাঁড়িয়ে আছে আর আমার সিগারেট ওর হাতে। ওর দিকে তাকাতেই দেখি ওর চোখ কিছুটা লাল হয়ে আছে, হয়তো কান্না করেছে। ওকে দেখে রাগটা আরো বেড়ে গেল। তুমি এইখানে কি করছো? আমি সব সত্যি জানতে পেরেছি। আমি তোমাকে ভুল বুঝেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। আরে তোমাকে তো আগেই মাফ করে দিয়েছি আমি, এখন এখান থেকে যাও। আরে তুমি সিগারেট খাচ্ছ কেন? আমার মন চাইছে সিগারেট খেয়েছি, এতে তোমার কি? আমার অনেক কিছু কারণ। তুমি আমার সব। নিধির মুখে কথাটা শুনে মেজাজটা বিগড়ে গেল। আরে ধুর, রাখ তোর প্রেম। তোর মতো নষ্টা মেয়ের কোনো দরকার নেই আমার। আমার মুখে নষ্টা মেয়ে শব্দটা শুনে নিধি প্রচন্ড ধাক্কা খেলো। কি? আমি নষ্টা মেয়ে? তুই নষ্টা মেয়ে। আমার আগেই বোঝা উচিত ছিল যে পতিতাদের মনে কোনোদিন ভালোবাসা জন্মায় না, কারণ সে টাকার পিছনে দৌড়ায়। তুমি আমাকে এভাবে বলতে পারলে? পেরেছি।
কারণ আমার টাকা দিয়ে অপুর অপারেশন না হলে তুই এত টাকা কোথা থেকে জোগাড় করেছিস? সেই কাহিনী লম্বা। থাক, দরকার নেই শোনার। আজকে সকালে যাকে নিয়ে গাড়িতে উঠেছিলি সে কি তোকে বিছানায় সুখ দিতে পারছে না, তাই আমার কাছে এসেছিস আবার? চুপ করো তুমি, অনেক বলেছো তুমি। আমার কাছে প্রমাণ আছে। এই বলে ওদের ভিডিওটা দেখিয়ে দিলাম। নিধিকে খুব স্বাভাবিক মনে হচ্ছে। সে আমার ভাই হয়, সে আমাকে বোন ডেকেছে। বাহ, আমি বিদেশ যেতে না যেতে ভাই বানিয়ে ফেলেছিস। তা আজকেও তো ওর সাথে ঘুরেছিলি, কি মনে করিস আমি জানি না? তুমি সব ভুল জানো। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল জানি, আর তুই সব ঠিক জানিস, তাই না? আমার কথাটা তো একবার শুনবা। তোর কোনো কথাই আমি আজকে শুনবো না। নিধি পতিতা নামের কোনো মেয়ের সাথে আজ থেকে আমার সম্পর্ক নেই। নিধি এবার জোর করে কেঁদে দেয়। আমাকে একটু বোঝার চেষ্টা করো, ওর সাথে আমার কোনো সম্পর্ক হয়নি। ও, তাহলে ছেলেটা তোমাকে এতগুলো টাকা দিয়ে দিল এমনি এমনি? তুমি আমার সম্পূর্ণ কথা তো শুনবা আগে। তোর কোনো কথা শোনার ইচ্ছে নেই আমার, তুই এইখান থেকে যা। প্লিজ ইমন, তুমি আমাকে ভুল বুঝতেছো, প্লিজ বোঝার চেষ্টা করো। তুই কোন সাহসে তোর নষ্ট শরীর দিয়ে আমার হাত ধরলি? নিধি আমার হাতের থাপ্পড় খেয়ে মাটিতে পড়ে যায়। বাহ, আচ্ছা, আমাকে তুমি ভুল বুঝলে। এমন একদিন সময় আসবে যেদিন আমাকে তুমি অনেক খুঁজবে, কিন্তু পাবে না। আজ আমি চলে যাচ্ছি, আর কোনো দিন আসবো না। নিধি কাঁদতে কাঁদতে বাসা থেকে বেরিয়ে যায়। আমি আবার সোফায় বসে মনের শোকে সিগারেট খাচ্ছি। আজ মনটাকে খুব হালকা লাগছে পতিতাটাকে দূর করতে পেরে। যে মেয়ে আমার জন্য অপেক্ষা না করে অপরের কাছে নিজেকে সঁপে দেয়, তার কোনো দরকার নেই আমার জীবনে। রাতে শান্তির মতো ঘুমিয়ে গেলাম। সকালে উঠে মনটা ভালো করার জন্য অফিসে চলে গেলাম। অফিসে কাজ করছি, সবাই সবার মতো দুপুরের খাবার খাচ্ছে। হঠাৎ আমার নিধির কথা খুব মনে পড়ছে, কারণ ও আমাকে জিজ্ঞেস করলো খেয়েছে কিনা। মাথা থেকে নিধির ঝামেলা সরিয়ে আবারও কাজে মন দিলাম। অফিস থেকে বাসায় এসে কিছু খাবার খেয়ে নিলাম। রাতে মা কল করলো। হ্যাঁ মা, বলো। কি রে বাবা, মাত্র অফিস থেকে ফিরেছিস? কিছুক্ষণ আগে আসলাম। ঠিক মতো খাবার খেয়েছিস? খেয়েছি কিছুক্ষণ আগে। তা তুমি কেমন আছো? এই তো ভালো। গ্রামে আসবি কবে? না মা, এখন আসা যাবে না। কয়দিন আগে ছুটি শেষ করেছি, তাই এখন আর আসবো না। ছুটির মধ্যে আসতে পারলি না? কিভাবে আসবো, যে চাপ যাচ্ছে এই কয়দিন আমার উপর। যাই হোক, ঠিক মতো নিজের যত্ন নিস। বাবা কোথায়? তোর বাবা রুমে আছে, আর আমি রান্নাঘরে। আচ্ছা। কি রে, নিধি মোবাইল বন্ধ কেন? মায়ের মুখ থেকে নিধি নামটা শুনে খুব খারাপ লাগলো। কই, সেটা তো জানি না। তোর সাথে কি ওর যোগাযোগ হয়? হয়তো। ও, তাহলে তো ভালোই। আর এখন রেস্ট নে, কাল আবার অফিসে যেতে হবে। ওকে, বাই। আল্লাহ হাফেজ। কলটা কেটে দিয়ে আমি ঘুমানোর প্রস্তুতি নিলাম। নিধির কথা মাথা থেকে ফেলে দিয়েছি। কয়েক ঘন্টা ওর চিন্তা মাথাতেই আসে নাই। এইভাবে কেটে গেল কয়েকটা দিন। মুখে মুখে আমি ঠিকই নিধিকে ভুলতে পেরেছি, কিন্তু মন আমার ঠিকই তাকে খুঁজে বেড়ায়। সারাদিন অফিস করে বাসায় ফেরার সময় কেউ একজনকে চোখ আটকে গেল। গাড়িটাকে সাইড করে দাঁড়িয়ে করিয়ে লোকটাকে ভালো করে তাকিয়ে দেখি এটা সেই লোক যাকে আমি নিধির পাশে দেখেছিলাম। সে একটা মেয়ের সাথে মার্কেটে ঢুকছে। আমিও তাদের পিছন পিছন গেলাম। লোকটার সাথে মেয়েটা একটা ড্রেস দিয়ে ট্রায়াল রুমে গেল। আমি সেই সুযোগে লোকটার সামনে গেলাম। বাহ, চমৎকার। আর কত ভাই? কে ভাই আপনি? চিনলাম না তো আপনাকে। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে খুব ভালো করে চিনি। তা নিজের পরিচয়টা দিলে ভালো হতো। নিধি নামে কোনো মেয়েকে চিনেন? হ্যাঁ, চিনি তো তাকে। তা সে কোথায়? আসলে চেনার কথা, সেই প্রশ্ন আমাকে কেন করেন? প্রশ্নের উত্তর তো আপনার জানার কথা। তা আপনি কে যে ওইসব শুনতে চাচ্ছেন? আপনার পরিচয় জেনে লাভ নেই। তার কয়জন মেয়ের জীবন নষ্ট করবেন? মেয়ের জীবন নষ্ট করলাম মানে? কয়দিন আগে দেখলাম নিধির সাথে ভালোই ফুর্তিতে ছিলেন, আবার এখন একজনকে নিয়ে আছেন। মুখ সামলে কথা বলুন, আমি ওর ভাই হই। লোকটার মুখে ভাই কথাটা শুনে খুব অবাক হলাম। ভাই মানে? ওর সাথে আপনার পরিচয় কোথায় হয়? আপনাকে কেন বলতে যাব আমি? প্লিজ ভাই বলুন, আমি আপনাকে আমার পরিচয় পরে দিব। নিধির সাথে আমার প্রথম পরিচয় হয় পতিতলায়। পতিতালয়? একটা ছেলে ওকে মিথ্যে আশ্বাস দিয়ে পালিয়ে গিয়েছে। বেচারির ভাইয়ের অপারেশনের জন্য খুব টাকার প্রয়োজন, তাই ও কোনো আস্থা খুঁজে না পেয়ে পতিতলায় ছুটে আছে।
তারপর কি হয়েছে? তারপর আমি যখন ওর কাছে যাই তখন ও আমাকে তার সব ঘটনা খুলে বলে। আর ওই বিশ্বাসঘাতক ছেলেটার কথা রাখার জন্য নিজের দেহটাকে অন্যের কাছে বিলিয়ে দেয়নি সে। তাহলে আপনি কেন ওকে টাকা দিয়েছেন? মেয়েটি আমাকে ভাইয়ের দোহাই দিয়েছিল। ওকে দেখে নিজের বোনের মতো মনে হয়েছিল, তাই ওকে বোন ভেবে ওর ভাইয়ের অপারেশনের টাকা আমি দিয়ে দেই। কি? তাহলে আপনার সাথে নিধির কোনো অনৈতিক সম্পর্ক নেই? না, আমাদের মাঝে ওইসব হয়নি। ওই দিন দেখলাম আপনি ওকে গাড়িতে নিয়ে কোথায় জানি যাচ্ছিলেন। তা কোথায় গিয়েছেন? ওই দিন ওকে নিয়ে আমি আমার অফিসে গিয়েছি কাজ দেওয়ার জন্য, কারণ নিজের পরিবার চালানোর জন্য কিছু কাজ করতে হয়, তাই নিজের বোনকে নিজের অফিসে কাজ দিয়েছিলাম। আমি লোকটার কথা শুনে যেন পাগল হয়ে যাচ্ছি। আমার মাথাটা ভন ভন করে ঘুরছে। তা আপনি কে যে এত কিছু জিজ্ঞেস করলেন? আমি সেই ছেলে যে নিধির সাথে বেইমানি করেছিল। তাহলে আপনি সেই ছেলে? আমি নিধিকে ভুল বুঝে অনেক অপমান করেছি। আপনার কপাল অনেক ভালো যে এমন একটা মেয়েকে ভালোবাসতে পেরেছেন। সময় থাকতে কাছের মানুষটাকে আপন করে নিন। বাই। আমি কথা না বাড়িয়ে সোজা গাড়িটা নিয়ে নিধির বাসার দিকে রওনা দিলাম। যাওয়ার পথে নিজের উপর খুব রাগ হচ্ছিল। সঠিকটা না জেনে আমি ওকে কত অপমান করলাম, এমনকি ওর গায়ে হাত তুললাম। নিজের কাজের জন্য নিজে খুব লজ্জা পাচ্ছি। নিধির বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। দরজা খুললো এক অপরিচিত মহিলা। কাকে চাই এখানে? এটা তো নিধিদের বাসা, তাই না? না, এখানে নিধি নামের কেউ থাকে না। আমরাই নতুন ভাড়াটিয়া এখানে। ও আচ্ছা, বলতে পারবেন ওরা কোথায় গিয়েছে? সেটা তো আমরা জানি না। মহিলাটা দরজাটা আটকে দিল। নিধিদের বাসার আশেপাশে সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ জানে না কোথায় গিয়েছে। হাজারো মনের ব্যথা নিয়ে আর সাথে আপন বন্ধু সিগারেট নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে বসে বসে সিগারেট টানছি আর নিধির কথা ভাবছি। আমি মেয়েটাকে কত কষ্ট দিলাম, না বুঝে অনেক কষ্ট দিয়েছি। পতিতা বলে গালি দিয়েছি, এমনকি ওর গায়ে হাত তুলেছি। জানি না ওকে পাবো কিনা। নিধির ভাবনা ছেদ ঘটলো মায়ের কলে। হ্যাঁ মা, বলো। কি রে, কি করস? এই তো বসে আছি। কি রে, তোর গলাটা এমন লাগতেছে কেন? কই, আমি তো ঠিক আছি। আচ্ছা, তোকে যে কারণে কল দিয়েছি সেটা হলো তুই কাল চাকরি ছেড়ে গ্রামে আসবি। গ্রামে আসবো কেন? তোর বাবার ব্যবসাটা তুই দেখবি। তোর বাবা শারীরিক দুর্বলতা অনুভব করছে। কেন? বাবার কি হয়েছে? সেটা আসলে দেখতে পাবি। আর সাথে করে নিধিকেও নিয়ে আসিস। নিধির কথা শুনে মনটা কেঁদে উঠল। মন চেয়েছে চিৎকার করে কেঁদে ওকে ডাকতে। কি রে, কিছু বলছিস না কেন? আসবো কাল। এখন রাখি মা। ওকে, আল্লাহ হাফেজ। কলটা কেটে দিলাম। যেই শহরে আমার নিধিকে খুঁজে পাওয়া যাবে না, সেই শহরে আমার থাকার কোনো মানে নেই। রাতটা কোনো মতে পার করে সকালে অফিসে গিয়ে রিজাইন লেটারটা দিয়ে চাকরিটা বাদ করে এসেছি। সবকিছু গুছিয়ে চিরচেনা শহর থেকে বিদায় নিয়ে চলে আসলাম। মা বাবার সাথে কোনো মতে কথা বলে ছাদে চলে আসলাম। এসে সিগারেট টানতে লাগলাম। কয়েকটা টানার পর কেউ একজন আমার মুখ থেকে সিগারেটটা নিয়ে নিল। তাকে দেখি মা দাঁড়িয়ে আছে, আমি চুপচাপ বসে আছি। কি রে, তুই সিগারেট খাচ্ছিস কেন? তোর কথাবার্তা শুনে আর তোর চেহারা অবস্থা দেখে আমার কিছুটা সন্দেহ হচ্ছে। কই, আমার কিছু হয়নি তো। আমার চোখের দিকে তাকিয়ে বলতো। আমি মায়ের চোখে তাকালাম না। তোকে বলেছে নিধিকে নিয়ে আসতে, আনলি না কেন? নিধির কথা শুনে মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। মা আমার অবস্থা দেখে অবাক। কি রে, কি হয়েছে আমাকে বলবি তো? মা, নিধি আমাকে ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে গেছে মানে? আমি মাকে আমাদের সব ভুল বোঝাবুঝির কাহিনী শুরু থেকে বললাম। তুই নিধিকে খুঁজেছিস? শহরের এমন কোনো জায়গায় বাদ নেই যে আমি খুঁজিনি। আচ্ছা থাক, যে চলে গেছে তাকে না ফিরিয়ে আনাটাই ভালো। মা, তুমি তো ওকে নিজের মেয়ের মতো স্নেহ করো, তাহলে আজ তুমি এই কথা কিভাবে বলছো? যে মেয়ে ছেড়ে চলে যায় তাকে আমি আমার বউ করব না। মা, কিন্তু। না, আর কোনো কিন্তু নেই। খাবার খেতে চল, আমরা অপেক্ষা করছি। তুমি যাও, আমি আসছি। মায়ের পিছন পিছন খাবার খেতে গেলাম। কোনো মতে খাবারটা খেয়ে রুমে চলে আসছি। এইভাবে কেটে গেল কয়েকটি মাস। নিধিকে আমি আগের মতো ভালোবাসি। পাগড়িটাকে আমি আমার মন থেকে সরাতে পারি নাই। আমি এখন আমার বাবার কাজটা দেখাশোনা করছি। রাতে বসে বসে মোবাইল টিপছি, এমন সময় মা আর বাবা আমার রুমে আসলো। আমরা তোর বিয়ে ঠিক করে ফেলেছি। কি? আমার বিয়ে মানে? তোর বিয়ে মানে তোর বিয়ে। তোর অবস্থা আমরা দেখতে পারছি না, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাকে একবারও জিজ্ঞেস করতে পারো নাই যে আমার মতামত আছে কিনা? আমরা তোর মতামত শুনবো না। এখন বল, তুই কি রাজি? না, আমি এই বিয়ে করব না।
তাহলে শুনে রাখ, যদি না করিস এই বিয়ে, তাহলে আমাকে আর তোর বাবাকে অকালে হারাতে হবে। পাগল হয়ে গেছো নাকি তোমরা? এসব কি বলছো? দেখ বাবা, আমাদের তো খুব ইচ্ছে হয় যে আমার ঘরে একটা লক্ষ্মী আসবে আর আমার নাতি নাতনি হবে। এই ইচ্ছেগুলো কি আমাদের অপরাধ? তুই নিধির কথা ভেবে নিজেকে কষ্ট দিচ্ছিস কেন? হয়তো নিধিও তার সংসার নিয়ে ব্যস্ত। হয়তো। তাহলে তুই এই বিয়েতে মত দিয়ে দে বাবা। তোমরা যা ভালো বোঝো তাই করো। এই তো আমার লক্ষ্মী ছেলে, আগামী 2 দিন পর তোর বিয়ে। বাবা আর মা চলে গেল। রাতে শুয়ে আছি আর নিধির ছবিটার দিকে তাকিয়ে আছি। আমি পারলাম না নিধি তোমার জন্য অপেক্ষা করতে। আমাকে মাফ করে দাও। কিছু পানি গাল গিয়ে পড়ছে। এইভাবে দেখতে দেখতে আমার বিয়েটাও হয়ে যায়। বউ বাসরাতে বসে আছে আর আমি ছাদে বসে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। কি রে, তুই এখনো রুমে যাসনি? মায়ের গলা শুনতেই হাত থেকে সিগারেটটা ফেলে দিলাম। রুমে গিয়ে কি হবে আমার? এইটাই ভালো জায়গা আমার জন্য। গাধা, মেয়েটা তোর জন্য অপেক্ষা করছে, তুই তাড়াতাড়ি চল। মায়ের জোড়াজড়িতে বাসর ঘরে ঢুকলাম। মেয়েটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি ওর পাশে দাঁড়িয়ে আছি আর বলতে লাগলাম, দেখুন আমি আপনাকে বউ হিসেবে মানতে পারবো না। আমি একজনকে ভালোবাসি। এই কথা শোনার পর মেয়েটা ঘোমটা তুলে আমার কলার চেপে ধরলো। কি? তুই কথাটা আবার বলতো। দিদির কণ্ঠ শুনে ওর দিকে তাকিয়ে আমি অবাক হয়ে যাই। আরে ও যে আমার ভালোবাসার মানুষটা। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। তাহলে নিধির সাথে আমার বিয়ে হয়েছে। আবেগ সামলাতে না পেরে ওকে জড়িয়ে ধরলাম আর কাঁদতে লাগলাম। এই পাগল, কাঁদছো কেন? তুমি আমাকে ছেড়ে কই ছিলে এতদিন? আমি তো তোমার কাছেই ছিলাম, কিন্তু তুমি দেখতে পাওনি। আমার কাছে মানে? শুনো, যেদিন তুমি আমাকে ভুল বুঝেছিলে সেই দিন আমি মাকে সব জানিয়েছিলাম। আর মা আমাকে বলেছিল পরিবার সহ গ্রামে চলে আসতে। আমিও শহর ছেড়ে গ্রামে চলে আসি এবং তোমাকে শহর থেকে আনার পরিকল্পনাটাও আমিই করি। আর সব শেষে এখন বিয়ে। জানো আমি তোমাকে কত খুঁজেছি আর কত মিস করেছি। মিস মনে হয় আমি করি নাই? আমার খুব কষ্ট হয়েছিল। সরি সেই দিনের এত অপমানের জন্য। আসলে আমি সঠিকটা না জেনে রেগে গিয়েছি। এখন যেহেতু জেনেছো আর আমাকে বকা দিতে পারবা না। ওকে দিব না, তবে প্রতিদিন মরবো। কি? মারলে যে আমি ব্যথা পাবো তখন? তখন বুকে টেনে নিয়ে আদর করে দিব। তাহলে এখন মারো আর আদর করো। করছি। আর আমাদের 3 জন হওয়ার ব্যবস্থা করতেছি। 3 জন মানে? কিছু না। এই বলে আমি নিধির ঠোঁট দুইটা এক করে দিলাম। নিধিও বাধা না দিয়ে সাড়া দিতে লাগলো। দুজনে হারিয়ে গেলাম গভীর ভালোবাসার সমুদ্রে।